আমি তোমাদের স্যার। আজ আমি নিয়ে এসেছি ক্লাস 7 এর তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার একদম একটি নতুন প্রশ্নপত্র, বিষয় ইতিহাস। এই প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে নতুন সিলেবাস এবং স্কুল প্যাটার্ন অনুযায়ী। তাই যারা পরীক্ষার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো আর নিজে খাতায় প্রশ্নগুলো লিখে অনুসরণ করতে ভুলো না। তাহলে শিক্ষা বন্ধুরা, আজকের প্রশ্নপত্র শুরু করা যাক। চলে এসেছি প্রশ্নপত্রে। দেখো, প্রশ্নপত্রগুলি সপ্তম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, যেটা খুব সামনেই এসে গেছে তোমাদের সামনে। বিষয় ইতিহাস, পূর্ণমান 70 আর সময় তোমাদের 2 ঘন্টা 30 মিনিট। প্রথম প্রশ্নপত্রে আমরা জানি যে কিরকম আমাদের প্রশ্ন থাকে। এসে গেছে, নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করো। প্রশ্নের মান 1, 10টি প্রশ্ন দেওয়া রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন বলেছে, শ্বেত পাথরের রত্ন বসিয়ে কারুকার্য করাকে কি বলা হয়? বিলগ্রাম যুদ্ধের হয়েছিল কবে? কবিরের 2 পংক্তির কবিতাগুলিকে কি বলা হয়? নিজেরা নিজের মধ্য থেকে শাসক নির্বাচন পদ্ধতিকে কি বলে? তো এই ধরনের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদের সামনে আমি হাজির করেছি। তাই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে মন দিয়ে কিন্তু দেখো এবং সঠিকভাবে উত্তরগুলো কিন্তু নিজের খাতায় অবশ্যই প্র্যাকটিস করো। এসে গেছি দ্বিতীয় প্রশ্নাবলীর ক্ষেত্রে, অর্থাৎ দ্বিতীয় প্রশ্নের যে প্যাটার্ন, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। এখানে আমি একটু বেশি প্রশ্ন দিয়েছি, 8টি প্রশ্ন করতে হবে। দেখো, কেন সুলতানরা ইকতা ব্যবস্থা চালু করেন? দাক্ষিণাত্য ক্ষত বলতে কি বোঝো? কয়েকটি মঙ্গল কাব্যের নাম লেখো। ক্যালিওগ্রাফ কি? নাচ সাহিত্য বলতে কি বুঝো? যে এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে হাজির করেছি, দেখো এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো প্র্যাকটিস করলে, যেগুলি আলোচনা করলে অবশ্যই তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক প্রশ্নাবলীতে অবশ্যই আসবে। তৃতীয় পর্যায়ক্রমিক যে পরীক্ষা আসছে, খুবই তোমরা কিন্তু ভালো রেজাল্ট করতে পারো যদি এই প্রশ্নগুলি তোমরা অনুসরণ করো। তারপরে এসেছে সত্য মিথ্যা। এখানেও আমরা দেখবো সত্য মিথ্যা কি কি রয়েছে। যে মুঘল আমলে সুরাট বন্দর ছিল ভারতের প্রধান বন্দর। দেখো, আমরা বন্দর তো অনেক পড়েছি, কোথায় কোন বন্দর দিয়ে কি কি আমদানি রপ্তানি করতো সেটা কিন্তু তোমাদেরকে ভালো করে জানতে হবে। অর্থাৎ মুঘল আমলে, অর্থাৎ মুঘলরা যখন ভারতে শাসন করেছিল, তখন মুঘলরা কোন বন্দর দিয়ে, ভারতবর্ষের কোন জায়গা দিয়ে, কোন রাজ্য দিয়ে বেশিরভাগ তারা কি করতো, ব্যবসা বাণিজ্য করতো, সেইগুলো তোমাকে কিন্তু ভালো করে খুঁটিয়ে নেটিয়ে কিন্তু পড়তে হবে, নাহলে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু করতে পারবে না। রামায়ণ অনুবাদ করেন কে? কাশিরাম দাস, না তুলসী দাস, না এই ধরনের অনেক কবি আছেন, অনেক অনুবাদক আছেন যারা কিন্তু এই বিষয়গুলোকে খুব ভালো করে চর্চা করেছেন। আবুল ফজল আকবর নামক গ্রন্থ রচনা আবুল ফজল আকবর নামক গ্রন্থ রচনা করেন। এটাও কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে ভালোভাবে আলোচনা করবে। তারপর আমরা আসছি শূন্যস্থান পূরণ করো। কি কি আছে? মোহাম্মদ ঘুরি মারা যায় কত খ্রিস্টাব্দে? রাজতরঙ্গী রচনাকে? কোথায় প্রথম কাগজ আবিষ্কৃত হয়? কত খ্রিস্টাব্দে আমাদের সংবিধান কার্যকর হয়? সংবিধান কার্যকর হয় আমাদের, অর্থাৎ ভারতবর্ষের সংবিধান এখানে বলা হচ্ছে, ভারতবর্ষের সংবিধান কবে থেকে কার্যকর হয় সেগুলো কিন্তু তোমরা কিন্তু অবশ্যই আলোচনা করবে। তারপরে রয়েছে দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলন। ঠিক সুন্দরভাবে বিষয়গুলোকে দেখবে এবং ডান স্তম্ভের সঙ্গে মিলিয়ে কিন্তু কোশ্চেনগুলো কিন্তু উত্তর কিন্তু দেবে। তাহলে এরপর আমরা আসছি অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। দেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও বলতে যেটা বোঝায়, যে 2 নম্বরের প্রশ্ন দেওয়া আছে, স্থাপত্য হিসাবে আলাই দরজার বৈশিষ্ট্য কি ছিল, শিবায়ন কি? দেখো, এখানে যে প্রশ্নগুলো লিখবে, এই লেখাগুলো তোমাদেরকে কিন্তু একটু বুঝে নিতে হবে যে আমরা কিভাবে 2 নম্বরের প্রশ্নগুলো কিন্তু লিখবো। দেখো, আমরা 1 নম্বরের প্রশ্নে একটি মাত্র প্রশ্নের উত্তর দিয়েছি,
মানে একটি মাত্র বাক্যে আমরা কিন্তু 1 নম্বরের প্রশ্ন উত্তর আমরা দিয়ে থাকি। কিন্তু এখানে 2 নম্বরের প্রশ্ন দিতে গেলে তাহলে কিন্তু আমাকে কিন্তু একটু লেখাটা কিন্তু বাড়াইতে হবে। যেমন শিবায়ন কি? তাহলে তোমাকে শিবায়ন বলতে কি বোঝো সেটা আগে লিখতে হবে। কোন সময়ে এটা হয়? শিবায়ন করতে গেলে কি, কি হয়? সেগুলোও কিন্তু সেগুলোও কিন্তু এর সঙ্গে এড করতে হবে। যেমন আরেকটা প্রশ্ন তোমাকে বলছি যে গুরু নানক কে ছিলেন? সবাই জানে যে শিখদের ধর্মগুরু ছিল গুরু নানক। তোমরা যদি শুধু এইটাই লিখে দাও তাহলে কিন্তু তোমরা 2 এর 2 কিন্তু পাবে না। সেখানে কিন্তু গুরু নানক কে ছিলেন সেটা তো অবশ্যই লিখতে হবে এবং গুরু নানক কি জন্যে বিখ্যাত ছিলেন সেটাও কিন্তু তোমাদের কাছে ভালো করে জানতে হবে, তারপরে কিন্তু তোমাকে লিখতে হবে। তাহলে 2 নম্বরের প্রশ্নের প্যাটার্নে কিভাবে লিখতে হয় সেটাও আমি একটু বলে দিলাম। তারপরে আসছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, টিকা লেখো। দেখো আমি এখানে অনেকগুলো টিকা শুধুমাত্র টিকা দিয়ে দিয়েছি। দেখো এই যে টিকাগুলো যেগুলো দেওয়া আছে যে জিজিয়া কর, তুরস্ক দণ্ড, দাগ ও হুলিয়া, দিন ইলাহি, ঠিক আছে তো? এই যে প্রশ্নগুলো দেওয়া আছে এরা কিন্তু খুব ভালো করে পড়বে টিকার জন্য। টিকা লিখতে হলে কিন্তু একটা জিনিস তোমাদেরকে ভালো করে বলে দিই, 3 নাম্বার যে টিকা আমরা লিখি, যেমন আমরা দিন ইলাহি গ্রন্থ, এটা তো একটা ধর্ম। কে? আকবর প্রচার করেছিল। তাহলে আকবর কেন দিন ইলাহি প্রচার করেছিল? সেই ধর্মটা কি ছিল? সেই ধর্মের যুক্তিকতা কি ছিল? কেন আকবর এই ধর্মের প্রচলন করেছিল? সেগুলো সম্পর্কে কিন্তু তোমাকে কিন্তু লিখতে হবে এবং সেগুলো অবশ্যই একটু পয়েন্ট দিয়ে দিয়ে কিন্তু লিখবে। তাহলে কিন্তু টিকাটা সম্পূর্ণভাবে তুমি লিখতে পারবে এবং সুন্দরভাবে সেটা কিন্তু আলোচনা করা যাবে। এভাবে কিন্তু টিকা কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লিখবে। তারপরে আছে যে রচনাধ্বনির প্রশ্ন উত্তর। দেখো কি কি আছে? আলাউদ্দিন খলজির সময় দিল্লির বাজার দর সম্পর্কে লেখো। দেখো 5 নাম্বারের প্রশ্ন। তাহলে আলাউদ্দিন খলজি কে ছিল সেটা কিন্তু তোমাকে কিন্তু একটু বিবরণ কিন্তু অবশ্যই দিতে হবে। না হলে কিন্তু হবে না। তাহলে আলাউদ্দিন খলজি কে ছিলেন? কোথাকার রাজা ছিলেন? কত সময় তিনি রাজত্ব করেছেন সেটা দেওয়ার পর তারপর তার যে বিভিন্ন সংস্কার সেগুলো সম্পর্কে তার মধ্যে একটা ছিল বাজার দর। তা সেই বাজার দরটা কিরকম ছিল? স্থানীয় জনগণ সেই বাজার দর সম্পর্কে তাদের কি ধারণা ছিল? কিভাবে এই বাজার দর সমাজকে এবং স্থানীয় জনগণকে উন্নতির পথে নিয়ে গিয়েছিল? বা এই বাজার দর আমাদের জীবনে, অর্থাৎ আমাদের জীবন বলতে কি তখনকার আধুনিক খলির সময়কার যেসব প্রজারা ছিল তাদের কিরকম প্রভাব পড়েছিল সেটা কিন্তু তোমাদের কিন্তু লিখতে হবে। তারপরে পরের প্রশ্ন আছে যে বিদেশি পর্যটকদের বিপরীতে বিজয়নগর রাজ্যের কি কি বর্ণনা পাওয়া যায় তা সংক্ষেপে লেখো। দেখো অনেক বিদেশি পর্যটক বিজয়নগর রাজ্যে এসেছে। তারা কিভাবে বিজয়নগর রাজ্যের বর্ণনা দিয়েছেন সেগুলো কিন্তু তোমাকে লিখতে হবে। কিভাবে লিখবে? বিজয়নগর রাজ্য কোথায় অবস্থিত, কি জন্য বিখ্যাত এবং কোন কোন পর্যটক এসেছিল সেটা কিন্তু লিখতে হবে এবং সেই পর্যটকের নাম দিয়ে কিন্তু তোমাকে কিন্তু বিজয়নগর রাজ্যে কি কি পাওয়া যায় তারা কিভাবে বর্ণনা করেছে সেগুলো কিন্তু লিখতে হবে। আর একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে ভক্তিবাদী আন্দোলন কাকে বলে? বাংলায় ভক্তিবাদী আন্দোলনে শ্রী চৈতন্যের ভূমিকা বর্ণনা করো। এরও একটা গুরুত্বপূর্ণ কোশ্চিন। মোহাম্মদ বিন তুগলককে পাক রাজা বলা হয় কেন? তার কর্মকাণ্ডগুলি বর্ণনা করো। অর্থাৎ যে কর্মকাণ্ডগুলির মধ্য দিয়ে মোহাম্মদ বিন তুগলককে পাক রাজা বলা হয় সেই কর্মকাণ্ডগুলো কিন্তু পয়েন্ট দিয়ে প্রথমে লিখতে হবে এবং শেষে লিখতে হবে যে এই কর্মকাণ্ডের জন্য তাকে কিন্তু পাগলা রাজা বলা হয়। তাহলে বন্ধুরা অবশ্যই দেখেছো পুরো প্রশ্নটা এটা আলোচনা করে দিলাম খুব সুন্দরভাবে। তোমরা কিন্তু এই ইতিহাসের প্রশ্নটা কি করবে? তোমরা কিন্তু আলোচনা করবে, মূল্যায়ন করবে এবং সুন্দরভাবে খাতায় কিন্তু প্র্যাকটিস করবে। তাহলে বন্ধুরা যদি কোনো প্রশ্নের মধ্যে কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বাক্সে জানিয়ে দিও। কোন অংশে সমস্যা আসছে সেটাও কিন্তু লিখে দিও, আমি সেটারও ব্যাখ্যা করে দেবো। আর যদি কোনো প্রশ্নের উত্তর না পারো তাও কমেন্টে জানিও, আমি সব প্রশ্নের উত্তর সুন্দরভাবে সাজিয়ে তোমাদের জন্য দিয়ে দেবো। এছাড়া এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইল আমি ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো। তোমরা সেখান থেকে সহজেই কিন্তু এই প্রশ্নপত্রটি ডাউনলোড করে নিতে পারবে। ফেসবুক ও টেলিগ্রামের লিংক চ্যানেল বা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। তাহলে
শিক্ষা বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। আর আরো এমন শিক্ষামূলক যদি ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটি কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে। তাই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আবার দেখা হবে পরের ক্লাসে। ততদিন ভালো থেকো, আরো সুন্দরভাবে পড়াশোনা চালিয়ে যাও। তোমাদের তৃতীয় বার্ষিক যে পরীক্ষা রয়েছে তাতে তোমরা ভালো ফল করো, ভালোভাবে তোমরা আরো পড়াশোনা করে বেটার রেজাল্ট করো, এই আশা রাখছি। গুড বাই।